প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উইলাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে লাং, এবং এটি হচ্ছে লাং রিলেটেড সেকেন্ড ভিডিও লেকচার। এই ভিডিওতে আমি লাংয়ের হিস্টোলজি নিয়ে আলাপ করব। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা জানতে চাই এই চ্যাপ্টার থেকে রিটেন অর ভাইভা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় কি কি প্রশ্ন আসে। মূলত এই চ্যাপ্টার হচ্ছে রিটেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। অনেক অনেক প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে রিটেন এক্সামে। আমরা কি কি প্রশ্ন আসে সেগুলো টেক্সট আলাপ করার সময় জেনে নিব। ভাইভা এবং প্র্যাকটিক্যাল কার্ডের মাঝে এই চ্যাপ্টার থেকে খুব বেশি প্রশ্ন নাই। আমরা পাবো আইডেন্টিফাই অ্যান্ড ডিফাইন দ্য ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টস উইথ দেয়ার ইম্পর্টেন্স। মূলত ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট নিয়ে রিটেনের জন্য পড়তে হয়, সো এখানে আলাদা কিছু না। মেনশন দ্য কমন সাইটস অফ লাং এপসিস অ্যান্ড এক্সপ্লেইন হোয়াই পার্টিকুলার ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টস আর এফেক্টেড। শুধু এই তিনটা প্রশ্নই ভাইভা এবং প্র্যাকটিক্যাল কার্ডের মাঝে আছে। তো আমরা মূল টেক্সটে ঢুকে পড়লাম। প্রথমে রেসপিরেটরি ট্র্যাক্ট ও রেসপিরেটরি প্যাসেজ। আমরা দেখতে পাচ্ছি নোজ থেকে এলভিওলাই পর্যন্ত যে রাস্তা তার নামই রেসপিরেটরি প্যাসেজ। এই প্যাসেজ দিয়ে এয়ার এক্সটেরিয়র থেকে এলভিওলাইতে প্রবেশ করে। সো দ্য প্যাসেজ থ্রু হুইচ এয়ার passes to enter the alveoli of the lung is called respiratory tract or passage. তো এই প্যাসেজের কাজ কি? একটু আগেই বলেছি, এই প্যাসেজ দিয়ে এয়ার পাস করে, তার মানে এই প্যাসেজের কাজ কন্ডাকশন অফ দি এয়ার। সে শুধু এয়ার পাস করেই ক্ষান্ত হয় না, সে এয়ারকে ফিল্টারও করে। এয়ারকে ফিল্টার করার অন্য নাম হচ্ছে কন্ডিশনিং অফ দি এয়ার। তাহলে প্রথম দুইটা কাজ পাওয়া গেল, কন্ডাকশন অফ দি এয়ার এবং কন্ডিশনিং অফ দি এয়ার। কন্ডিশনিং এর অন্য নাম হচ্ছে ফিল্ট্রেশন। এবং আলটিমেটলি এয়ার যখন এলভিওলাইতে যায় সেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। তাহলে 3 নম্বর কাজ হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। রেসপিরেটরি ট্র্যাক্টের তিনটা কাজ। রেসপিরেটরি ট্র্যাক্টে কি কি পার্ট আছে আমরা আলাপ করব। প্রথমে নোজ বা নেজাল ক্যাভিটি, তারপরে ফেরিংস। ফেরিংসের নেজোফেরিংস এবং ওরোফেরিংস এই দুই পার্ট এয়ার কন্ডাকশনের সাথে জড়িত। তারপরে এই পার্টটার নাম হচ্ছে লেরিংস। লেরিংস এর পরে ট্রাকিয়া, দিস ইজ দ্য ট্রাকিয়া। ট্রাকিয়া ডিভাইড হয়ে তৈরি করে প্রিন্সিপাল ব্রঙ্কাস বা প্রাইমারি ব্রঙ্কাস। দুটো প্রাইমারি ব্রঙ্কাস আছে, রাইট প্রাইমারি ব্রঙ্কাস, লেফট প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস আবার ডিভিশন হয়ে তৈরি করে সেকেন্ডারি বা লোবার ব্রঙ্কাস। লোবার ব্রঙ্কাস আবার ডিভিশন হয়ে তৈরি করে টার্সিয়ারি অর সেগমেন্টাল ব্রঙ্কাস। এই দিয়ে ব্রঙ্কাস শেষ হয়ে যায়। ব্রঙ্কাসের পরে শুরু হবে তার ছোট ভাই ব্রঙ্কিওল। ব্রঙ্কিওলের প্রথম যে ব্রঙ্কিওল তার নাম প্রাইমারি ব্রঙ্কিওল। এরকম অনেক ধাপ প্রাইমারি ব্রঙ্কিওল থাকে। তারপরে আমরা পাবো প্রি টার্মিনাল ব্রঙ্কিওল। অলমোস্ট শেষের দিকে ব্রঙ্কিওল, তার নাম প্রি টার্মিনাল ব্রঙ্কিওল। তাহলে এর ঠিক পরের ধাপটাই হবে টার্মিনাল ব্রঙ্কিওল। এরপরে আরেকটা ধাপ আছে, তার নাম রেসপিরেটরি ব্রঙ্কিওল। দেন আমরা পাবো এলভিওলার ডাক্ট, এট্রিয়া, এলভিওলার সেক এবং এলভিওলাই। এই হচ্ছে টোটাল রেসপিরেটরি প্যাসেজ ও রেসপিরেটরি ট্র্যাক্ট। এই প্যাসেজকে আমরা অ্যানাটমিক্যালি ডিভাইড করতে পারি, দুটো সাবডিভিশন পাবো। নোজ এবং ফেরিংস মিলে হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আর লেরিংস থেকে এলভিওলাই পর্যন্ত হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আমরা ফাংশনালিও রেসপিরেটরি ট্র্যাক্টকে ডিভিশন করতে পারি। ফাংশনালি দুটো পার্ট, তা হচ্ছে কন্ডাক্টিং জোন, নোজ থেকে আপ টু দ্য এন্ড টার্মিনাল ব্রঙ্কিওল অর আপ টু দ্য বিগিনিং অফ রেসপিরেটরি ব্রঙ্কিওল, এই পর্যন্ত কন্ডাক্টিং জোন। আর ফ্রম দ্য এন্ড অফ টার্মিনাল ব্রঙ্কিওল অর ফ্রম দ্য বিগিনিং অফ রেসপিরেটরি ব্রঙ্কিওল টু দ্য এলভিওলাই, এই জায়গাটুকুকে বলে এক্সচেঞ্জ জোন, কারণ এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। এর অন্য নাম রেসপিরেটরি জোন। পরীক্ষাতে আসে ডিফারেন্সিয়েট কন্ডাক্টিং জোন এন্ড রেসপিরেটরি জোন।
তো কন্ডাক্টিং জোন তার এক্সটেনশন কি? এটা এক্সটেন্ড করে ফ্রম নোজ আপ টু দ্য এন্ড অফ টার্মিনাল ব্রঙ্কিওল। আর এক্সচেঞ্জ জোন সে শুরু হয় ফ্রম দ্য এন্ড অফ টার্মিনাল ব্রঙ্কিওল টু দ্য এলভিওলাই। কন্ডাক্টিং জোনের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। কারণ এই জোনের লাইনিং এপিথেলিয়াম এয়ার কন্ডিশনিং এর কাজে লাগে, এই জন্য তার লাইনিংটা সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। কিন্তু এক্সচেঞ্জ জোনে যেহেতু গেসিয়াস এক্সচেঞ্জ হয়, সেখানকার লাইনিং কিন্তু সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আমরা জানি যেখানে এক্সচেঞ্জের বিষয় থাকে সেখানেই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম তার লাইনিং হয়। তো এই সিউডোস্ট্রেটিফাইড ইপিথেলিয়ামে কি কি সেল পাওয়া যায়? আমরা দেখব মেইনলি 5 রকমের সেল পাওয়া যায়। একটা হচ্ছে সিলিয়েটেড কলামনার সেল, এই সেলগুলো কলামনার সেল কিন্তু সিলিয়া যুক্ত। আরেকটা হচ্ছে গবলেট সেল, যে মিউকাস সিক্রেট করে। এই মিউকাসের কাজ হচ্ছে ডাস্ট পার্টিকেল অর মাইক্রো অর্গানিজমকে ট্র্যাপ করে সিলিয়া দেন বের করে দেয়। সুতরাং সিলিয়েটেড সেল আর গবলেট সেল মিলে ডিফেন্স মেকানিজমে হেল্প করে। এর বাইরে আমরা পাবো আরেক ধরনের কলামনার সেল যার মাঝে মাইক্রোভিলাই থাকে, তার নাম ব্রাশ সেল। আর ছোট সাইজের দুটো সেল পাওয়া যায়, বেজাল সেল এবং গ্রানিউল সেল। তাহলে এই 5 ধরনের সেল আমরা পাবো ব্রঙ্কাসের মাঝে। ব্রঙ্কিওল লেভেলে আমরা জানি কন্ডাক্টিং জোনের মাঝে প্রি টার্মিনাল ব্রঙ্কিওল দেন টার্মিনাল ব্রঙ্কিওল আছে। এই ব্রঙ্কিওলের মাঝে একটা স্পেশাল সেল থাকে, তার নাম ক্লাব সেল বা ক্লারা সেল। মূলত ক্লারা সেল ছিল তার আগের নাম, এখন নাম চেঞ্জ করে ক্লাব সেল করা হয়েছে। ক্লারা সেলের নামকরণ করা হয়েছিল ম্যাক্স ক্লারার নামে, উনি হিটলারের বন্ধু ছিলেন। তো হিটলারের বন্ধু থাকার কারণে ওনার নাম আলটিমেটলি বাতিল করে দিয়ে ক্লাব সেল করা হয়েছে। আর এক্সচেঞ্জ জোনে যে এপিথেলিয়াম থাকে সেখানে 2 ধরনের সেল পাবো। একটা হচ্ছে টাইপ 1 এলভিওলার সেল অর টাইপ 1 নিউমোসাইট, আর একটা টাইপ 2 এলভিওলার সেল অর টাইপ 2 নিউমোসাইট। ফাংশন কি? কন্ডাক্টিং জোনের 2 কাজ, কন্ডাকশন অফ দি এয়ার অ্যান্ড কন্ডিশনিং অফ দি এয়ার, হোয়ারেজ এক্সচেঞ্জ জোনের কাজ হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। এর বাইরে আমরা আরো একটা ডিফারেন্স করতে পারি, সেটা হচ্ছে ব্লাড সাপ্লাই দিয়ে। কন্ডাক্টিং জোনকে আর্টেরিয়াল সাপ্লাই দিবে ব্রঙ্কিয়াল আর্টারি, ভেনাস ড্রেনেজ নিবে ব্রঙ্কিয়াল ভেইন দিয়ে। আর এক্সচেঞ্জ জোনের আর্টেরিয়াল সাপ্লাই দেয় পালমোনারি আর্টারি, ভেনাস ড্রেনেজ নিয়ে যায় পালমোনারি ভেইন। তো আমরা এখানে কমপ্লিট রেসপিরেটরি প্যাসেজ বা রেসপিরেটরি ট্র্যাক্ট দেখতে পাচ্ছি, যেটা এক্সটেন্ড করে নোজ থেকে এলভিওলাই পর্যন্ত। কিন্তু আমরা যদি বিষয়টা ট্রাকিয়া থেকে এলভিওলাই পর্যন্ত বিবেচনা করি, তখন তার নাম ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি। আর যদি প্রিন্সিপাল ব্রঙ্কাস থেকে হিসাবটা করি, তার নাম হবে ব্রঙ্কিয়াল ট্রি। তাহলে প্রিন্সিপাল ব্রঙ্কাস থেকে এলভিওলাই পর্যন্ত তার নাম ব্রঙ্কিয়াল ট্রি। আর যদি আমরা রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে এলভিওলাই পর্যন্ত হিসাব করি, তার নাম পালমোনারি ইউনিট অর রেসপিরেটরি ইউনিট। মূলত এই জায়গাটুকুই হচ্ছে এক্সচেঞ্জ জোন অর রেসপিরেটরি জোন, যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়ে থাকে। পরীক্ষাতে আসে ডিফাইন পালমোনারি ইউনিট, ড্রয়েন লেভেল পালমোনারি ইউনিট। পালমোনারি ইউনিট কি জিনিস? দ্য এরিয়া অফ লাং সাপ্লাইড বাই ওয়ান রেসপিরেটরি ব্রঙ্কিওল। একটা রেসপিরেটরি ব্রঙ্কিওল লাংয়ের যে এরিয়াতে এয়ার সাপ্লাই দেয় তার নামই হচ্ছে রেসপিরেটরি ইউনিট অর পালমোনারি ইউনিট। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ ওয়ান রেসপিরেটরি ইউনিট, দিস ইজ অ্যানাদার রেসপিরেটরি ইউনিট, দিস ইজ অ্যানাদার রেসপিরেটরি ইউনিট। প্রত্যেকটা রেসপিরেটরি ইউনিটে এক একটা রেসপিরেটরি ব্রঙ্কিওল এয়ার নিয়ে যাচ্ছে। তো রেসপিরেটরি ইউনিট বা পালমোনারি ইউনিটের কম্পোনেন্ট গুলো কি কি? আমরা পাবো প্রথমে রেসপিরেটরি ব্রঙ্কিওল নিজে, দেন অ্যালভিওলার ডাক্ট, দেন এট্রিয়া, দেন অ্যালভিওলার স্যাক, এবং ফাইনালি অ্যালভিওলাই। তো পরীক্ষায় যেহেতু ড্রয়ের লেভেল দেয়, সুতরাং এই ছবিটা আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করে নিব। তো ব্রঙ্কিয়াল ট্রি শুরু হয় প্রিন্সিপাল ব্রঙ্কাস দিয়ে। একটা রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস আর একটা লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, দুটোর মাঝে ডিফারেন্স কি? আমরা যদি ছবিটা সুন্দরভাবে দেখি, তাহলে দেখব রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা শর্টার, কিন্তু লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস হচ্ছে লঙ্গার। রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস শর্টার, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার লং,
ওয়ারেস লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস হচ্ছে লঙ্গার, রাইটের চাইতে 2 গুণ বড়, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আরো দেখতে পাচ্ছি রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস হচ্ছে ওয়াইডার, কিন্তু লেফটটা হচ্ছে ন্যারোয়ার। আর রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস অলমোস্ট স্ট্রেইট, এটা লেস অবলিক, এটা অলমোস্ট স্ট্রেইট। ইট লাইজ ইন লাইন উইথ দ্য ট্রাকিয়া, ট্রাকিয়া লাইন বরাবরই থাকে। কিন্তু লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস হচ্ছে মোর অবলিক, এটা মিড লাইনের সাথে বা ট্রাকিয়ার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। তাহলে আমরা এই পয়েন্টগুলো দিয়ে রাইট এবং লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসকে ডিফারেন্সিয়েট করতে পারছি। এর উপরে বেস করে একটা এক্সপ্লানেটরি কোয়েশ্চন আছে। এক্সপ্লেইন why right lung is commonly infected than the left lung. There are some peculiarities of the right principal bronchus. Number one, it is shorter, only 2.5 centimeter long, whereas left principal bronchus is longer, it is 5 centimeter long. Right principal bronchus is wider in diameter, whereas left principal bronchus is narrower in diameter. And right principal bronchus is less oblique, that is, it is straight and lies at the same line with the trachea, whereas left principal bronchus lies more obliquely, making an acute angle with the trachea. ট্রাকিয়ার সাথে সে একটা acute angle form করে. So, inspired air containing infectious agents and dust particles enters more easily from the trachea through the right principal bronchus into right lung. Right lung এই কারণে খুব সহজে ডাস্ট পার্টিকেল, ইনফেকশাস এজেন্ট ঢুকে পড়ে। Thus, infection of right lung is common. তো আমরা বলেছিলাম ব্রঙ্কাসের ছোট ভাইয়ের নাম ব্রঙ্কিওল, দুটোর মাঝে ডিফারেন্স কি? ব্রঙ্কাস হচ্ছে ওয়াইডার, যেহেতু সে বড় ভাই, কিন্তু ব্রঙ্কিওল হচ্ছে ন্যারোয়ার, কারণ সে ছোট ভাই। আরেকটা পার্থক্য হচ্ছে ব্রঙ্কাসের ওয়ালে কার্টিলেজ থাকে, কিন্তু ব্রঙ্কিওলের ওয়ালে কোনো কার্টিলেজ থাকে না। 2 পয়েন্টে আমরা ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওলকে ডিফারেন্সিয়েট করলাম। কার্টিলেজ থাকে কেন? আমরা জানি লেরিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস এগুলো রেসপিরেটরি প্যাসেজ হিসেবে কাজ করে। অন্যান্য প্যাসেজের সাথে রেসপিরেটরি প্যাসেজের একটা ডিফারেন্স আছে। রেসপিরেটরি প্যাসেজ দিয়ে এয়ার পাস করে এবং এই এয়ার কন্টিনিউয়াসলি পাস করতে হয়। এই জন্য রেসপিরেটরি প্যাসেজকে অলওয়েজ প্যাটার্ন থাকতে হয়। সে যদি কলাপস করে তাহলে কিন্তু এয়ার পাস করতে পারবে না, সে পার্সন মারা যাবে। এই কারণে টু মেনটেন দ্য প্যাটেন্সি, এই ট্রাকিয়া, লেরিংস, ব্রঙ্কাস এগুলোর ওয়ালে কার্টিলেজ থাকে। তাহলে ব্রঙ্কিওল, যার ওয়ালে কোনো কার্টিলেজ নাই, ব্রঙ্কিওল তো রেসপিরেটরি প্যাসেজ, তার মধ্যে দিয়েও তো এয়ার পাস করে, তার ওয়ালে তো কোনো কার্টিলেজ নাই, সে কি কোলাপস করতে পারে না? পারে, সেও কোলাপস করতে পারে, কিন্তু তার জন্য ডিফারেন্ট আরেকটা মেকানিজম আছে, সেটা আমরা একটু পরে জানবো। নাও এলভিওলাই, এই যে আঙ্গুরের থুকার মতো কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে গোল গোল, এগুলিকে বলে এলভিওলাই, সিঙ্গুলারে হচ্ছে এলভিওলাস। এলভিওলাই হচ্ছে দ্য আলটিমেট সাইট অফ গ্যাসিয়াস এক্সচেঞ্জ, মেইনলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ এলভিওলাইতেই হয়। অ্যাডাল্ট লাংয়ের মাঝে এক একটা লাংসে 150 থেকে 200 মিলিয়ন এলভিওলাই থাকে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে 10 মিলিয়ন এলভিওলাই থাকে ইন ইচ লাং। তাহলে একটা বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয় তার অ্যালভিওলার সংখ্যা শুধু বাড়তে থাকে, প্রায় 15 থেকে 20 গুণ অ্যালভিওলার সংখ্যা বেড়ে যায়। আমরা এই ছবিটা খুব ভালোভাবে দেখবো। এটা আমাদের এক্সপ্লানেটরি ফিগারের মাঝে দেওয়া আছে। আমরা এখানে কিছু অ্যালভিওলার সেকশন দেখতে পাচ্ছি। অ্যালভিওলার মাঝে কিছু ওপেনিংসও দেখা যাচ্ছে, এগুলোর নাম অ্যালভিওলার পোর অথবা পোরস অফ কোন। দুটো এলভিওলাই সেপারেট হয় বাই দা এলভিওলার সেপ্টাম। এটা হচ্ছে ইন্টার এলভিওলার সেপ্টাম বা সিম্পলি এলভিওলার সেপ্টাম। আমরা এলভিওলার লাইনিং এপিথেলিয়াম দেখতে পাচ্ছি, এই যে ফ্ল্যাট লাইনিং এপিথেলিয়াম। এই সেলগুলো হচ্ছে টাইপ 1 নিউমোসাইট ও টাইপ 1 এলভিওলার সেল। 97% সেল হচ্ছে এই ধরনের টাইপ 1 এলভিওলার সেল। এই সেলগুলোর কাজই হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা। আর আরেক ধরনের সেল পাচ্ছি, এগুলো কিউবয়েডাল ইন শেপ। 3% সেল এরকম থাকে লাইনিং এপিথেলিয়ামের মাঝে, এদের নাম টাইপ 2 এলভিউলার সেল ও টাইপ 2 নিউমোসাইট। এই সেলগুলো সারফেক্টেন্ট প্রডিউস করে। সারফেক্টেন্ট এই ভিতরে যে ওয়াটার থাকে সেই ওয়াটারের সারফেস টেনশন কমায় এবং আলটিমেটলি লাংয়ের কোলাপস প্রিভেন্ট করে।
এর বাইরে আরো এক ধরনের সেল আছে যারা ইপিথেলিয়াল সেল না, কিন্তু লাংয়ের মাঝে আছে, তার নাম এলভিওলার ম্যাক্রোফেজ। এই সেলগুলো সেপ্টামের মাঝে থাকে এবং প্রয়োজন মতো তারা এলভিওলার লুমেনে অ্যাপিয়ার করে। এগুলিকে বলে এলভিওলার ম্যাক্রোফেজ বা ডাস্ট সেল। তাহলে আমরা এই ছবিতে টাইপ 1 এলভিওলার সেল পেয়েছি, এগুলো হচ্ছে টাইপ 1 সেল। টাইপ 2 সেল পেয়েছি, এলভিওলার ম্যাক্রোফেজ পেয়েছি। এর বাইরে ব্লাড ভেসেল আছে, এগুলো হচ্ছে পালমোনারি ক্যাপিলারি। পালমোনারি ক্যাপিলারিতে থাকে ব্লাড, আর এলভিউলার মাঝে থাকে ইন্সপায়ার্ড এয়ার। এই দুই এয়ারের মাঝে এক্সচেঞ্জ হয়। যে স্ট্রাকচারগুলোর মধ্য দিয়ে এক্সচেঞ্জ হয় তার নাম রেসপিরেটরি মেমব্রেন অর ব্লাড এয়ার ব্যারিয়ার। আমরা এখানে অনেকগুলো রেসপিরেটরি মেমব্রেন তৈরি হওয়ার জায়গা দেখছি। যেমন এখানে রেসপিরেটরি মেমব্রেন হচ্ছে, এই পাশে রেসপিরেটরি মেমব্রেন, এখানে রেসপিরেটরি মেমব্রেন হয়, এখানে হয়, এখানে হচ্ছে, এই পাশে রেসপিরেটরি মেমব্রেন তৈরি হচ্ছে, এইখানে রেসপিরেটরি মেমব্রেন হচ্ছে। এলভিওলাইতে যে সেলগুলো আছে সেই সেলগুলো সম্পর্কে, তাদের সোর্স অফ ডেভেলপমেন্ট এবং ফাংশন। টাইপ 1 এলভিওলার সেল বা টাইপ 1 নিউমোসাইট, এরা হচ্ছে 97%, দে আর সিম্পল স্কোয়ামাস ইন টাইপ। এরা ডেভেলপ করে এন্ডোডার্ম ফোর গার্ড, স্পেশালি লাং বার্ড থেকে, এবং এদের মধ্য দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। আরেকটা হচ্ছে টাইপ 2 নিউমোসাইট, এরা 3%, এই সেলগুলো কিউবয়েডাল ইন শেপ। এরাও ডেভেলপ করে এন্ডোডার্ম অফ ফোরগার্ড থেকে, দ্যাট ইজ লাং বার্ড থেকে। এরা সারফেক্টেন্ট সিক্রেট করে। এর বাইরে আছে এলভিওলার ম্যাক্রোফেজ বা ডাস্ট সেল। এই সেলগুলো মেসোডার্ম থেকে ডেভেলপ করে এবং এরা ফেগোসাইটিক সেল এবং অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। একটু আগে বলেছিলাম টাইপ 2 এলভিওলার সেল বা টাইপ 2 নিউমোসাইট সারফেক্টেন্ট প্রডিউস করে। তো সারফেক্টেন্ট জিনিসটা কি, তার আগে আমরা একটা অ্যানিমেটেড ছবি দেখব। মনে করি এটা একটা এলভিওলাই, এলভিওলাইয়ের ভিতরে ওয়াটার আছে, এই হচ্ছে সেই ওয়াটার, এবং ওয়াটারের অনেকগুলো মলিকুল দেখা যাচ্ছে। ওয়াটার মলিকুল গুলো একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করে, যার নাম ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, আন্তরাণবিক বল যার নাম। একটা মলিকুল আরেকটা মলিকুলের সাথে এরকম অ্যাট্রাকশন কাজ করে, এবং এই অ্যাট্রাকশনের কারণে এই ওয়াটার মলিকুল গুলো এক হয়ে একটা বাবল তৈরি করতে চায়। এবং ওয়াটারের সারফেসের মাঝে এই যে ফোর্সটা কাজ করে তার নামই সারফেস টেনশন। সারফেস টেনশন নামের ফোর্সের কারণে ওয়াটার মলিকিউল গুলো একটা আরেকটার দিকে আকৃষ্ট হয় এবং বাবল তৈরি করতে চায়। যদি রিয়েলি বাবল তৈরি করে ফেলে তাহলে এই লাংয়ের এলভিউলাই কিন্তু কোলাপস করে যাবে। মনে করি এবার ইন্সপিরেশন হচ্ছে, ফলে এলভিউলাই এক্সপান্ড করবে। এক্সপান্ড করলে ওয়াটার মলিকিউল গুলো দূরে দূরে সরে যায়, ফলে এদের মাঝে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কমে যাবে। এই অবস্থাতে এদের কোলাপসিং টেন্ডেন্সি রিডিউস হয়ে যাবে, কমে যাবে। কিন্তু লাং যখন আবার এক্সপিরেশনে যায় তখন মলিকিউলগুলো কাছাকাছি চলে আসে, আবার অ্যাট্রাকশন ফোর্স বেড়ে যায়, তখন আবার চায় অ্যালভিওলাইকে কোলাপস করে ফেলতে। তাহলে এই কোলাপসের মূল কারণ কিন্তু সারফেস টেনশন। আমাদের এমন কোনো মেকানিজম লাগবে যে এই ওয়াটারের সারফেস টেনশন কমায়। সারফেস টেনশন যদি কমায় তাহলেই কিন্তু অ্যালভিওলাই আর কোলাপস করবে না। সারফেস টেনশন কমানোর যে এজেন্ট তার নামই সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট মানে সারফেস অ্যাক্টিভ এজেন্ট। এই সারফেসের সার্ফ, অ্যাক্টিভের অ্যাক্ট, এবং এজেন্টের এন্ট, এই শব্দগুলো মিলে তৈরি হয় সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট দুই রকমের, একটাকে বলে এলভিওলার সারফেক্টেন্ট। এইটা সিক্রেটেড হয় বাই টাইপ 2 এলভিওলার সেল দিয়ে। দে রিডিউস সারফেস টেনশন অফ দ্য ফ্লুইড ইনসাইড এলভিওলাই, দাস প্রিভেন্টিং দেয়ার কোলাপস। তাহলে এরা এলভিওলার কোলাপস প্রিভেন্ট করে। আরেক ধরনের সারফেক্টেন্ট আছে, তার নাম ব্রঙ্কিওলার সারফেক্টেন্ট। এটা সিক্রেটেড হয় ব্রঙ্কিওলের স্পেশাল সেল ক্লাব সেল থেকে। They reduce surface tension of the fluid inside the bronchiole. ব্রঙ্কিউলের ভিতরে যে ফ্লুইড থাকে তার সারফেস টেনশন রিডিউস করে, দাস প্রিভেন্টিং দেয়ার কোলাপস। তার মানে ব্রঙ্কিওলের কোলাপস প্রিভেন্ট করে।
আমি বলেছিলাম ব্রঙ্কিওলের ওয়ালে কোনো কার্টিলেজ থাকে না, তাদের কলাপসের একটা টেন্ডেন্সি থাকা পসিবল। কিন্তু কেন ব্রঙ্কিওল কলাপস করে না, তখন আমি বলেছিলাম পরে বলবো। এই সেই সময় এখন বলে ফেললাম। ব্রঙ্কিওলের মাঝে থাকে ব্রঙ্কিওলার সারফেক্টেন্ট সিক্রেটেড বাই ক্লাব সেল। এরাই ব্রঙ্কিওলের ফ্লুইডের সারফেস টেনশন রিডিউস করে, আলটিমেটলি ব্রঙ্কিওলের কোলাপস প্রিভেন্ট করে। আলটিমেটলি অ্যালভিওলাই এবং ব্রঙ্কিওল যদি কোলাপস না করে, না করার পিছনে একটা কারণ হচ্ছে সারফেক্টেন্ট, আরো দুটো কারণ আছে। এক নম্বর হচ্ছে নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেসার, আর একটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম অফ এয়ার। তাহলে লাং কোলাপস করে না তিন কারণে: নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেসার, রেসিডুয়াল ভলিউম অফ এয়ার, অ্যান্ড প্রেজেন্স অফ সারফেক্টেন্ট। আমরা একটু আগে দেখিয়েছিলাম এলভিউলার যে ইন্টার এলভিউলার সেপ্টাম থাকে সেখানে কতগুলো পোর থাকে, যার নাম পোর্স অফ কোন বা এলভিউলার পোর। দ্য পোর্স ইন দ্য ইন্টার এলভিউলার সেপ্টাম কেন থাকে? দে হেল্প টু ইকুয়ালাইজ দ্য এয়ার প্রেশার বিটুইন ভেরিয়াস এলভিউলাই। আশপাশের এলভিউলার গুলোর মাঝে এয়ার প্রেশারকে ইকুয়ালাইজ করার জন্যই পোর্স অফ কোন থাকে। আরেকটা জিনিস আমরা পাবো ক্যানেলস বা চ্যানেলস অফ ল্যাম্বার্ট অ্যান্ড মার্টিন। এটা কেন দরকার? মনে করি এই রেসপিরেটরি ব্রঙ্কিওল ব্লক হয়ে গেল, তাহলে এই অ্যালভিওলাইতে কোনো এয়ার তো ঢুকতে পারবে না। এখন কি মেকানিজম করা যায়? পাশাপাশি দুইটা রেসপিরেটরি ব্রঙ্কিওলকে আমরা কানেক্ট করে দিতে পারি। তাহলে কিন্তু সে বাইপাস করে ফেলবে, করে এদিকের এয়ার চলে যাবে এই ব্রঙ্কিওলে। এটার নামই হচ্ছে চ্যানেলস অফ মার্টিন। দেন এই ব্রঙ্কিওল তো তার এলভিওলের সাথে কানেক্টেড, নো প্রবলেম। কিন্তু এই ব্রঙ্কিওল এই এলভিওলের সাথেও কানেকশন হয় বাই দা ক্যানেলস বা চ্যানেলস অফ ল্যাম্বার্ট দিয়ে। সুতরাং যে এয়ার এদিকে যেতে পারেনি, সে ক্যানেলস অফ মার্টিন এবং ক্যানেলস অফ ল্যাম্বার্ট দিয়ে এই এলভিওলাইতে চলে গেল। আলটিমেটলি এই এলভিওলাইও ফাংশনাল হয়ে গেল। সুতরাং দে কানেক্ট bronchiole টু দ্য alveoli or between two bronchiole। তো কাজ কি? অ্যাকচুয়ালি পোর্স অফ কোন, ক্যানেলস অফ ল্যাম্বার্ট এন্ড মার্টিন সবার একই কাজ। দে ফেসিলিটেট collateral movement of gases within the smallest parts of the lungs. Now respiratory membrane or blood air barrier। আমি দেখিয়েছিলাম দিস ইজ দ্য পালমোনারি ক্যাপিলারি, যার ভিতরে ব্লাড থাকে। আর এই হচ্ছে এলভিওলাই, যার ভিতরে এয়ার থাকে। এই এয়ার এবং ব্লাড তার মাঝে এক্সচেঞ্জ হয়, যে স্ট্রাকচার গুলোর মধ্য দিয়ে এক্সচেঞ্জ হয় তার নামই রেসপিরেটরি মেমব্রেন। ওর যে স্ট্রাকচার গুলো ব্লাডকে এয়ার থেকে সেপারেট করে তার নাম ব্লাড এয়ার বেরিয়ার। একই জিনিস দুই অ্যাঙ্গেল থেকে বলা। The membrane through which gaseous exchange occurs between blood of the pulmonary capillary and gases of the alveolar air is called respiratory membrane. অথবা the barrier that separates blood of the pulmonary capillary from the gases of alveolar air is called blood air barrier. কি কি লেয়ার আছে ব্লাড এয়ার বেরিয়ার বা রেসপিরেটরি মেমব্রেনে? ছয়টা লেয়ার পাবো। প্রথমে হচ্ছে ফ্লুইড এন্ড সারফেক্টেন্ট লেয়ার। এই ফ্লুইডের সারফেস টেনশন কমানোর জন্য সারফেক্টেন্ট থাকে। এটাই এলভিউলার সবার ইনার লেয়ার। সেকেন্ড লেয়ার হচ্ছে এলভিউলার এপিথেলিয়াম, এটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। দেন তার বেসমেন্ট মেমব্রেন, এটা থার্ড লেয়ার, বেসমেন্ট মেমব্রেন অফ দি এলভিউলার এপিথেলিয়াম। তারপরে লেয়ার হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, দিস ইজ দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস। দেন 5 নম্বর লেয়ার হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অফ দি ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। দেন ফাইনালি আমরা পাবো ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। যেহেতু এই দিক দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, সুতরাং দুই দিকের ইপিথেলিয়ামই সিম্পল স্কোয়ামাস ইপিথেলিয়াম। ব্লাড ভেসেলের লাইনিং এও সিম্পল স্কোয়ামাস, আবার এলভিওলার লাইনিং এও সিম্পল স্কোয়ামাস ইপিথেলিয়ামই পাচ্ছি। এই 6 লেয়ার দিয়ে তৈরি হয় রেসপিরেটরি মেমব্রেন ওর ব্লাড এয়ার বেরিয়ার। নাও একটা ক্লিনিক্যাল জিনিস জানবো, তার নাম কার্টা জেনার সিনড্রোম বা ইমমোটাইল সিলিয়া সিনড্রোম ওর প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেশিয়া।
আমরা জানি কন্ডাক্টিং জোনের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। সিলিয়েটেড মানে এই এপিথেলিয়ামে সিলিয়া আছে, এবং এই সিলিয়াগুলো ট্রু সিলিয়া যারা মোটাইল। দে বিট টুয়ার্ডস দ্য থ্রট। আমরা জানি গবলেট সেল মিউকাস সিক্রেট করে, সেই মিউকাসের মাঝে ডাস্ট পার্টিকেল, ইনফেকশাস মেটেরিয়াল ট্র্যাপড হয়। দেন এই মেটেরিয়াল গুলোকে বের করে দিতে হয়, বের করে এই সিলিয়া। সুতরাং সিলিয়া খুব ইম্পর্টেন্ট। সিলিয়া এবং গবলেট সেল মিলে তারা একটা ডিফেন্সিভ ইউনিট ফর্ম করে, এবং এটাকে বলে মিউকোসিলিয়ারি রিজেকশন কারেন্ট। সিলিয়ার মুভমেন্টের জন্য একটা প্রোটিন দরকার, তার নাম ডাইনিন প্রোটিন। যদি ডাইনিন প্রোটিন ডিফিসিয়েন্সি হয় তখন সিলিয়া মুভ করতে পারে না। সিলিয়ার মতোই আরেকটা স্ট্রাকচার হচ্ছে ফ্লাজিলা, সেও মুভ করতে পারে না। আলটিমেটলি ইনফার্টিলিটি অ্যান্ড ক্রনিক রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ডেভেলপ করে, ক্রনিক রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করবে। তার ভিতরে ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিএক্টেসিস, অ্যাজমা, ক্রনিক সাইনোসাইটিস পড়ে। অটাইটিস মিডিয়া ডেভেলপ করে, সাইটাস ইনভার্সাস ডেভেলপ করে, এবং ইনফার্টিলিটি আর একটোপিক প্রেগন্যান্সি ডেভেলপ করে। সেই সাথে আমরা জানি ভেন্ট্রিকল গুলোর মাঝে থাকে সিএসএফ। সিএসএফ এর মুভমেন্টের জন্য সিলিয়া দরকার। আর এই সিলিয়া যদি কাজ না করে তাহলে সিএসএফ অ্যাকুমুলেশন হবে, সার্কুলেশন হবে না। এটাকে বলা হয় হাইড্রোসেফালাস ইন্টারনাস অর ইন্টারনাল হাইড্রোসেফালাস। এই ক্লিনিক্যাল বিষয়টাকেই বলে কার্টাজেনার সিনড্রোম। এই ছবিটা খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। এটা এক্সপ্লানেটরি ফিগার স্টাডি এর জন্য আমাদেরকে প্রোভাইড করা আছে, আমরা এটা ব্যবহার করি। এখানে আমরা ব্রঙ্কিয়াল ট্রি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত ট্রাকিয়া এক্সটেন্ড করে, দেন আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল ব্রঙ্কাস এক্সটেন্ড করে এই পর্যন্ত, তারপরে লোবার ব্রঙ্কাস এবং সেগমেন্টাল ব্রঙ্কাস এই পর্যন্ত। এই লেভেল থেকে টার্মিনাল ব্রঙ্কিওল শুরু হয়, এখানে টার্মিনাল ব্রঙ্কিওল শেষ হয়ে যায়। তার মানে এইটুকু হচ্ছে কন্ডাক্টিং জোন। তারপরে রেসপিরেটরি ব্রঙ্কিওল আমরা পাই, একদম লাস্ট পর্যায়ে আমরা এলভিওলার ডাক্ট, এলভিওলার স্যাক, এলভিওলাই এগুলো পাই। এইটুকু হচ্ছে রেসপিরেটরি জোন। এখন আমরা যদি দেখি লাইনিং এপিথেলিয়ামের কি অবস্থা হয়, আমরা দেখতে পাচ্ছি কন্ডাক্টিং জোনের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। আমরা গবলেট সেলও দেখতে পাচ্ছি, সিলিয়েটেড কলামনার সেল দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এক্সচেঞ্জ জোনের মাঝে তার লাইনিং খুবই ফ্ল্যাট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আর রেসপিরেটরি ব্রঙ্কিওল এবং টার্মিনাল ব্রঙ্কিওল এগুলো হচ্ছে ট্রানজিশনাল জোন। এর মাঝে লাইনিং সিম্পল কলামনার থেকে সিম্পল কিউবয়েডাল হয়ে থাকে। তার মানে যত নিচের দিকে যাচ্ছি এপিথেলিয়াম তত ফ্ল্যাট হয়ে যাচ্ছে। দেন গবলেট সেল এবং গ্ল্যান্ড এগুলো আমরা দেখতে পাচ্ছি ব্রঙ্কাস লেভেল পর্যন্ত আছে। তারপরে ব্রঙ্কিওল থেকে আর কিন্তু আমরা গবলেট সেলও পাই না, গ্ল্যান্ডও পাই না, এগুলো নাই। দেন সিলিয়েটেড কলামনার সেল, সিলিয়েটেড কলামনার সেল এক্সটেন্ড করে রেসপিরেটরি ব্রঙ্কিওল পর্যন্ত। সে টার্মিনাল ব্রঙ্কিওলে আছে, ইভেন রেসপিরেটরি ব্রঙ্কিওলেও আছে। এখান থেকে ভাইবাতে জিজ্ঞেস করা হয় সিলিয়েটেড কলামনার সেলের যে সিলিয়া আর গবলেট সেল বা গ্ল্যান্ড গুলো, এরা তো একটা ইউনিট হিসেবে কাজ করে। গবলেট সেল বা গ্ল্যান্ড শেষ হয়ে যায় ব্রঙ্কাস লেভেলে, কিন্তু সিলিয়া দ্যাট ইজ সিলিয়েটেড সেল রেসপিরেটরি ব্রঙ্কিওল পর্যন্ত এক্সটেন্ড করে কেন? সেও তো ব্রঙ্কাস লেভেলেই শেষ হয়ে যেতে পারত। বিষয়টা হচ্ছে যে মিউকাস সিক্রেশন হয়, গ্রেভিটির কারণে এই মিউকাস ডাউনওয়ার্ড নিচের দিকে ট্রিকল করে বেয়ে বেয়ে নেমে যায়। যদি সিলিয়া আমরা এখানেই শেষ করে দেই তাহলে যে মিউকাস ডাউনওয়ার্ড আসে তাকে রিমুভ করবে কে? তাকে রিমুভ করার কেউ নাই। এই জন্য আগে গবলেট সেল শেষ হয়, দেন সিলিয়েটেড সেল শেষ হয়। আমরা কার্টিলিজ যদি দেখি, দেখতে পাচ্ছি ট্রাকিয়াতে বড় কার্টিলিজ আছে, ব্রঙ্কাসেও কার্টিলিজ আছে। এই যে ব্রঙ্কাস পর্যন্ত, ব্রঙ্কিওল লেভেলে আর কোনো কার্টিলিজ দেখতে পাচ্ছি না। ইলাস্টিক ফাইবার মোটামুটি
আগাগোড়া সব জায়গাতেই আছে, এটা দেখা যাচ্ছে। সো এই ছবিটা এইভাবেই ব্যাখ্যা করতে হয়। নাও একটা ইম্পর্টেন্ট টপিকে আসলাম, যেটা রিটেন ভাইবা দুই জায়গাতেই লাগে। তার নাম ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। আমরা এখানে পার্ট অফ দ্য লেরিংস দেখতে পাচ্ছি, ট্রাকিয়া দেখতে পাচ্ছি, প্রিন্সিপাল ব্রঙ্কাস দেখতে পাচ্ছি, দেন সেকেন্ডারি ব্রঙ্কাস দেখতে পাচ্ছি, দেন টার্সিয়ারি ব্রঙ্কাসও দেখতে পাচ্ছি। এক একটা টার্সিয়ারি ব্রঙ্কাস মনে করি এইটুকু এরিয়াকে এয়ার সাপ্লাই দেয়। এই টার্সিয়ারি ব্রঙ্কাস এই এরিয়াকে এয়ার দিবে, সে এই এরিয়াকে দিবে, সে এই এরিয়াকে দিবে। এরকম যতগুলো টার্সিয়ারি ব্রঙ্কাস আছে, সে একটা নির্দিষ্ট এরিয়াকে এয়ার সাপ্লাই দেয়। এই এরিয়াগুলোকেই বলা হয় ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। তাহলে কি ডেফিনিশন? এরিয়া অফ দি লাং supplied by one tertiary bronchus is called bronchopulmonary segment. লাংয়ের যে এরিয়া একটা টার্সিয়ারি ব্রঙ্কাস দিয়ে এয়ার সাপ্লাই পায়, তার নামই হচ্ছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। যেহেতু এক একটা সেগমেন্টকে এয়ার সাপ্লাই দেয়, এই জন্য টার্সিয়ারি ব্রঙ্কাসের আরেক নাম সেগমেন্টাল ব্রঙ্কাস। এখন এই কথাগুলোর সাথে আর দুটো জিনিস আমরা অ্যাড করে নিব। নাম্বার ওয়ান, স্ট্রাকচারালি সেপারেট। এই যে এক একটা সেগমেন্ট একটা আরেকটা থেকে আলাদা, এই জন্য স্ট্রাকচারালি সেপারেট অ্যান্ড ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট। এই কথাগুলো অ্যাড করলে ডেফিনিশন কমপ্লিট হয়ে গেল। তাইলে ফুল ডেফিনিশন দাঁড়াবে এরকম: স্ট্রাকচারালি সেপারেট অ্যান্ড ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট এরিয়া অফ লাং supplied by one tertiary bronchus is called bronchopulmonary segment. পরীক্ষাতে আসি ড্রয়েন লেভেল ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। এটা গিলরয়ের অ্যাটলাস বই থেকে নেওয়া হয়েছে। আমরা এক একটা লাংসের মাঝে 10টা করে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট পাই। রাইট লাং এর ক্ষেত্রে 3টা লোব আছে, আপার লোবের মাঝে 3টা সেগমেন্ট পাওয়া যায়। দিস ইজ এপিক্যাল সেগমেন্ট অফ দি আপার লোব, দিস ইজ পোস্টেরিয়র সেগমেন্ট অফ আপার লোব, দিস ইজ এন্টেরিয়র সেগমেন্ট অফ দি আপার লোব। মিডিল লোবে দুটো সেগমেন্ট পাওয়া যাবে, দিস ইজ ল্যাটেরাল সেগমেন্ট অফ দ্য মিডিল লোব, দিস ইজ মিডিয়াল সেগমেন্ট অফ দ্য মিডিল লোব। লোয়ার লোবের মাঝে 5টা সেগমেন্ট পাওয়া যাবে, এটা হচ্ছে এপিক্যাল সেগমেন্ট অফ দি লোয়ার লোব, this is anterior basal segment, this is lateral basal segment, this is posterior basal segment of the lower lobe. তাহলে 5টার মাঝে এখানে 4টা দেখা যাচ্ছে, আরেকটা কই? আরেকটা হচ্ছে মিডিয়াল বেসাল সেগমেন্ট। এটা তো ল্যাটেরাল বেসাল সেগমেন্ট, তার ঠিক মিডিয়ালি মিডিয়াল বেসাল সেগমেন্ট থাকে। ওইটা দেখানোর জন্য মিডিয়াল সারফেস লাগবে। এই হচ্ছে মিডিয়াল সারফেস অফ দি রাইট লাং। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য মিডিয়াল বেসাল সেগমেন্ট। লেফট লাং এর মাঝে কেউ কেউ বলে থাকে 9টা সেগমেন্ট থাকে, কেউ বলে 10 সেগমেন্ট থাকে। আমরা এখানে দেখবো 9টা সেগমেন্ট দেখাচ্ছে তারা। লেফট লাং এর মাঝে লোব থাকে 2টা, আপার লোবে 5টা সেগমেন্ট পাওয়া যায়। দিস ইজ এপিক্যাল, পোস্টেরিয়র, এন্টেরিয়র। দিস ইজ সুপিরিয়র লিঙ্গুলার, ইনফিরিয়র লিঙ্গুলার সেগমেন্ট। আর দিস ইজ এপিক্যাল, এন্টেরোবেজাল, ল্যাটেরাল বেজাল, পোস্টেরোবেজাল সেগমেন্ট। এই হচ্ছে 9টা সেগমেন্ট। আমরা যদি মিডিয়াল সারফেস চেক করি, এখানে কিন্তু কোনো মিডিয়াল বেজাল সেগমেন্ট দেখায় নাই। তো ওই যে বলছি, ম্যাক্সিমাম বই এখন বলে 10টা করে সেগমেন্ট দুই লাঙেই থাকে, কোনো কোনো বই 9 সেগমেন্ট বলে লেফট লাং এর জন্য। এটা হচ্ছে সেই বই। পরীক্ষাতে আসে ড্রয়েন লেভেল ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট অফ আইদার রাইট লাং অর লেফট লাং। যদি রাইট লাং আসে তখন আমরা এই ছবিটা দিব, যদি লেফট লাং আসে এই ছবিটা দিব। আমরা মিডিয়াল সারফেস আঁকতে যাব না, তাহলে জটিল হয়ে যাবে। বিডি 84 মাঝে এরকম আঁকার মতো সহজ করে ছবি দেয়া আছে, এইটা এঁকে নিলেই হয়ে যাবে এবং একটু রং চং দিলে দেখতে ভালো দেখাবে। এটা হচ্ছে ড্র হলো, 1 2 3 দিয়ে আমরা নাম্বারিং করলাম, কিন্তু 1 মানে কি 2 মানে কি আলাদা করে লিখে দিলেই হয়ে যাবে। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ফিচার কি কি, আমরা ফিচার গুলো জানতে চাই। প্রথমত, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট হচ্ছে স্ট্রাকচারালি সেপারেট, ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট, and they are supplied by one tertiary or segmental bronchus. এক একটা সেগমেন্ট দেখতে পিরামিডের মতো, পিরামিডাল ইন শেপ, যার বেস ইজ ডিরেক্টেড towards the surface of the lung, apex is directed
towards the hilum of the lung. প্রত্যেকটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের নিজস্ব ব্রঙ্কাস আছে যার নাম টার্সিয়ারি ব্রঙ্কাস, নিজস্ব আর্টারি আছে যেমন পালমোনারি আর্টারি, ব্রঙ্কিয়াল আর্টারি, নিজস্ব আর্টারি পাওয়া যায়, নিজস্ব নার্ভ আছে, লিম্ফেটিক্সও আছে। তাহলে তো ভালো, সবই আছে। কিন্তু না, জিনিস নাই, সেটা হচ্ছে ভেইন। ভেইন থাকে না। ভেইনস আর ইন্টারসেগমেন্টাল ইন পজিশন। এই যে একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, ভেইনটা থাকে দুই সেগমেন্টের মাঝখানে, ইন্টারসেগমেন্টাল প্লেনের মাঝে ভেইন থাকে। সো ভেইনস আর ইন্টারসেগমেন্টাল ইন পজিশন। এই হচ্ছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ফিচার্স। তো কি কি ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট ডিপেন্ডেন্ট, সেটা আমরা একটু জানবো। যখন কোনো পার্সন আপরাইট পজিশনে থাকে, তখন বেজাল সেগমেন্ট গুলো হয় ডিপেন্ডেন্ট সেগমেন্ট। এই বেজাল সেগমেন্ট গুলো আপরাইট পজিশনে ডিপেন্ডেন্ট সেগমেন্ট। কিন্তু কোনো পার্সন যখন সুপাইন পজিশনে থাকে বা রিকাম্বেন্ট পজিশনে থাকে, তখন এই সেগমেন্ট গুলো ডিপেন্ডেন্ট সেগমেন্ট হিসেবে কাজ করে। এরা কারা? এটা হচ্ছে পোস্টিরিয়র সেগমেন্ট অফ দি আপার লোব, আর এটা হচ্ছে এপিক্যাল সেগমেন্ট অফ দি লোয়ার লোব। এই দুটো হচ্ছে ডিপেন্ডেন্ট সেগমেন্ট ইন কেস অফ সুপাইন পজিশন। এছাড়া এই যে এপিক্যাল সেগমেন্ট অফ আপার লোব, এখানে অক্সিজেন টেনশন বেশি থাকে। অক্সিজেন টেনশন বেশি থাকে বলে এখানে টিউবারকুলোসিস বেশি হয়। কারণ টিউবারকুলোসিসের যে মাইক্রো অর্গানিজম, এটা একটা ব্যাকটেরিয়া যার নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তার অক্সিজেনের প্রতি এফিনিটি বেশি। আর এপিক্যাল সেগমেন্টের মাঝে অক্সিজেন টেনশন বেশি থাকে, এই জন্য এপিক্যাল সেগমেন্টের মাঝে টিউবারকুলোসিস বেশি হয়। নাও, ভাইভা এবং প্র্যাকটিক্যাল কার্ডের সেই প্রশ্ন, মেনশন দ্য কমন সাইট অফ লাং এপসিস and explain why a particular bronchopulmonary segment is affected, সেটার উত্তর আমরা দেখতে চাই। The common site for a lung abscess is the posterior segment of the right upper lobe and apical segment of the right lower lobe। দুই ক্ষেত্রেই কিন্তু রাইট শব্দটা আছে। The most common cause of lung abscess is aspiration. Aspiration involves inhaling foreign material such as oral or gastric contents into the lungs. This material often carries bacteria that can cause infection and subsequent abscess formation. এখন অ্যাসপিরেশন কেন রাইট লাংয়ে হয়, কেন ওই দুই সেগমেন্টে হয়, সেই আলাপ। Due to the anatomy of the right main bronchus, that means right principal bronchus, which is wider, shorter, and more vertical than the left, aspirated materials preferentially enter the right lung. তাহলে কেন রাইট লাং এর মাঝে ইনফেকশন বেশি হয় সেটা বুঝলাম, রাইট ব্রঙ্কাসের কারণে। ওয়ান্স ইন দ্য রাইট লাং এ যাওয়ার পরে the material tends to settle in a most gravity dependent area। তাহলে রাইট লাং এ যাওয়ার পরে এই মেটেরিয়াল গুলো ডিপেন্ডেন্ট এরিয়াতে সেটেল হবে। ইন সুপাইন পজিশন ডিপেন্ডেন্ট এরিয়া হচ্ছে posterior segment of the upper lobe and apical segments of the lower lobe. This anatomical arrangement explains why the right lung is more often involved than the left, and why a particular segment is most common site of lung abscess resulting from aspiration. তো ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট নিয়ে আমরা জানলাম, এর ইম্পর্টেন্স কি। The bronchopulmonary segments provide the precise anatomical map which is necessary for segmental resection, accurate radiological interpretation, targeted postural drainage, and focused diagnostic procedures. Finally, ব্রঙ্কোভাস্কুলার ইউনিট কি জিনিস। আগে বলেছিলাম প্রত্যেকটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের নিজস্ব এয়ার প্যাসেজ আছে, নিজস্ব আর্টারি আছে, লিম্ফেটিক্স আছে, নার্ভস আছে। নাই হচ্ছে ভেইন। ভেইন থাকে ইন্টারসেগমেন্টাল পজিশনে। সো এরকম একটা ভেইন যে এরিয়া থেকে ব্লাড ড্রেন করে নিয়ে যায় তাকে বলে ব্রঙ্কোভাস্কুলার ইউনিট। দ্য এরিয়া অফ লাং ড্রেইনড বাই one intersegmental tributary of pulmonary vein
is called bronchovascular unit. রিটেন এক্সামে ডিফাইন ব্রঙ্কোভাস্কুলার ইউনিট বলে প্রশ্ন আসে। এটা আমরা শুধু ডেফিনিশনটা জেনে রাখবো এই ছবি সহকারে। So that is all about the today's video from my side. Thank you very much for watching me and take care. Goodbye.